এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৯৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৯৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৫ নম্বরে বলা হয়েছে যোগ করি। দেখো, আমরা কিন্তু এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখানে প্রতিটি অঙ্ক যেহেতু আমাদের একই নিয়মেই সমাধান করতে হবে, এজন্য এখান থেকে আমরা বেছে বেছে কয়েকটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি এখানে ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৩-এর ১ যোগ ৩-এর ২। দেখো, আমরা জানি যে কোনো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হয় যে এই দুটি ভগ্নাংশের যে হর রয়েছে, হর বলতে কি বোঝায়? আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে হর। তাহলে এই ভগ্নাংশের নিচে আমরা দেখতে পাচ্ছি কত? ৩। আবার এই ভগ্নাংশের নিচেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩। তার মানে যেহেতু দুটি ভগ্নাংশের হর একই রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে, আমরা জানি নিচে একটি ভাগ চিহ্ন দিতে হয় বা একটি দাগ দিতে হয়, তাই না? তাহলে আমরা একটি ভাগ চিহ্ন দিলাম। এবারে আমরা যেহেতু লক্ষ্য করেছি যে দুটি ভগ্নাংশেরই হর একই রয়েছে, মানে নিচে একই সংখ্যা রয়েছে, এজন্য এই সংখ্যাটিকে, অর্থাৎ এখানে যে ৩ রয়েছে, এই ৩কে আমরা সরাসরি এইখানে মাঝখানে এসে লিখে দিব, তাই না? আমরা কিন্তু এর আগেও ভগ্নাংশের যোগ অঙ্ক করেছি। আচ্ছা, তাহলে আমাদের কি করা হয়ে গেল? এখানে কিন্তু হরটাকে বের করা হয়ে গেল। এখন আমরা উপরের সংখ্যা অর্থাৎ লব যেটি হবে সেটিকে কিন্তু বের করব। আমরা জানি লব বের করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, এখানে আমরা যে ৩ পেয়েছি, এই ৩কে আমরা এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। আমরা কিন্তু জানি যে এইখানে আমরা যে সংখ্যাটি পাই, এই সংখ্যাটিকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয় এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে ৩কে যদি এই ৩ দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই? আমরা জানি ৩কে ৩ দ্বারা ভাগ করলে হয় ৩ একে ৩, অর্থাৎ ৩কে ৩ দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে ১। তাহলে এই যে ১ আমরা পেয়েছি, এই ১-এর সাথে এবারে কি করব? উপরে যে সংখ্যাটি রয়েছে, এই উপরের সংখ্যাকে আমরা গুণ করে দেব। তাহলে উপরে রয়েছে ১, অর্থাৎ এই ১-এর সাথে যদি ১কে আমরা গুণ করে দিই তাহলে হয়ে যায় ১ একে ১। এই যে ১ পেলাম, ১কে কিন্তু আমরা এইখানে লিখে দিব। দেখো, এরপরে আমরা যে কাজটি করব, এইখানে মাঝখানে যেহেতু আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, এজন্য আমরা এখানেও মাঝখানে একটি যোগ চিহ্ন দিয়ে দেব। এরপর একই রকমভাবে আমরা এই ভগ্নাংশের কাজটুকুও করে ফেলব। আমরা কি করব? এই ৩-এর সাথে এই নিচের সংখ্যাকে আমরা ভাগ করব এবং উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে ৩কে যদি আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করি, নিচে যেহেতু ৩ রয়েছে, ৩ দ্বারা ৩কে ভাগ করলে আমরা কত পাই? আমরা জানি ৩ একে ৩, অর্থাৎ আমরা কিন্তু উত্তর পাই ১। তাহলে এই যে ১ আমরা পেয়েছি, ১কে এবারে কী করব? উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না বন্ধুরা? তাহলে উপরে যেহেতু রয়েছে ২, অর্থাৎ এই ২-এর সাথে ১কে গুণ করলে হয়ে যায় কত? আমরা জানি ২ একে ২, তাহলে এখানে আমরা লিখে দেব ২। এখন দেখো, আমাদের কিন্তু লব যে সংখ্যাটি সেটি কিন্তু মোটামুটি আমাদের বের করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা নিচে এসে আরেকটি সমান সমান চিহ্ন দেব। সমান সমান চিহ্ন দিয়ে একই রকমভাবে আমরা শুরুতে একটি ভাগ চিহ্ন দেব বা একটি দাগ দিব। দেখো, এবারে যদি উপরের এই লাইনে আমরা লক্ষ্য করি, এখানে আমরা হর দেখতে পাচ্ছি কত, বা নিচে রয়েছে কত? ৩, তাই না? তাহলে এই ৩কে আমরা সরাসরি হরের জায়গাতে লিখে দেব। এরপরে দেখো, আমরা যদি এবারে লব লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ১ যোগ ২, অর্থাৎ ১-এর সাথে কিন্তু আমাদেরকে ২কে যোগ করতে বলা হয়েছে। তাহলে ১ এবং ২কে যোগ করলে হয়ে যায়, আমরা জানি ১ এবং ২ যোগ করলে হয়ে যায় ৩, তাই না? তাহলে আমরা উপরে লিখে দিব ৩। এখন দেখো, আমাদের কি উত্তর বের করা হয়ে গেল? না বন্ধুরা, আমাদের কিন্তু সম্পূর্ণ উত্তরটি বের করা এখনও পর্যন্ত হয়নি। কারণ হচ্ছে কি, দেখো, আমরা এখানে যে ৩ এবং ৩ পাচ্ছি, এই ৩ এবং 3কে আমরা এবারে লক্ষ্য করব যে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা এই উপরের সংখ্যাকেও ভাগ করা যাবে, আবার নিচের সংখ্যাকেও ভাগ করা যাবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? তোমরা একটু দেখো তো চিন্তা করে। হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে ৩। অর্থাৎ এই ৩ দ্বারা আমরা উপরের 3কেও ভাগ করতে পারবো, আবার নিচের 3কেও ভাগ করতে পারবো, তাই না বন্ধুরা?
তাহলে আমরা 3 দ্বারা যদি উপরে 3কে ভাগ করি আমরা কতবার ভাগ করতে পারি? আমরা জানি 3 একে 3, অর্থাৎ 3কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু একবার মাত্র ভাগ করা যাবে, তাই না? তাহলে আমরা এবারে কি করব? 3কে 3 দ্বারা ভাগ করে যেহেতু 1 পেয়েছি এই জন্য আমরা উপরে লিখে দেব 1, এবং এই 3কে আবার একই রকমভাবে 3 দ্বারা যদি এই নিচে 3 দ্বারা যদি ভাগ করি তাহলেও কিন্তু একবারই ভাগ করা যাবে, তাই না? তাহলে আমরা জানি 3 একে 3, তাহলে এখানেও কিন্তু আমরা একটি 1 পেলাম, এই 1কে লিখে দেব হচ্ছে নিচে। তাহলে দেখো আমরা এবারে উপরেও পাচ্ছি 1 এবং নিচেও পাচ্ছি 1, তাই না? আর যখন আমরা উপরে এবং নিচে উভয় জায়গাতে 1 পাবো, অথবা আরেকটু ভালোভাবে যদি তোমাদেরকে বলি, যখন আমরা নিচে শুধুমাত্র 1 পাবো, এই নিচের 1টাকে কখনোই আমরা উত্তরে লিখব না, কারণ যে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে তবে সেই 1কে কখনো লিখতে হয় না, ঠিক আছে? তাহলে এই 1কে যদি লিখতে না হয় তাহলে আমরা কি লিখব? উপরে যে 1 রয়েছে, মানে উপরে যে সংখ্যাটি আমরা পাবো সেটিকে কিন্তু লিখে দেব। তাহলে উপরে আমরা পাচ্ছি কত? আমরা উপরে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র 1, তাই না বন্ধুরা? যার কারণে আমরা উত্তরে লিখে দেব শুধুমাত্র 1। তাহলে এই 1 হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 7 নম্বর আমাদেরকে বলা হয়েছে 7-এর 5 যোগ 7-এর 1। তাহলে একই রকমভাবে আমরা এই অঙ্কটির মতো করেই কিন্তু এটিকেও সমাধান করব। আমরা শুরুতে একটি সমান সমান চিহ্ন দিতে হয়, সমান সমান চিহ্ন দিয়ে একটি ভাগ চিহ্ন দিতে হয়, আমরা একটি ভাগ চিহ্ন দিলাম বা একটি দাগ দিলাম। এখন আমরা লক্ষ্য করব যে এইখানে দুটি যে ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, এই দুটি ভগ্নাংশের হর কি একই রকম সংখ্যা দেওয়া রয়েছে কিনা। দেখো এখানে হর দেওয়া রয়েছে 7 এবং এখানেও কিন্তু হর দেওয়া রয়েছে 7। তার মানে আমরা কি জানি? আমরা হচ্ছে এই 7টাকে এইখানে মাঝখানে এসে লিখে দিতে হয়, এটি আমরা জানি, তাই না? আমরা 7কে মাঝখানে কিন্তু লিখে দিলাম। এখন দেখো আমাদের যেহেতু হরের কাজ করা হয়ে গেল, এখন আমরা উপরের যে সংখ্যা বা লব যেটি হবে সেটিকে কিন্তু বের করব। এখন আমরা ঠিক আগের মতো করেই এই যে নিচে 7কে পেয়েছি, 7কে আমরা কি করব? এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না? তাহলে 7কে 7 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 7 একে 7, অর্থাৎ 7কে 7 দ্বারা ভাগ করলে কিন্তু একবার ভাগ করা যায়, তাই না বন্ধুরা? তাহলে 7কে 7 দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি হচ্ছে 1। এখন এই যে 1 পেলাম, 1কে কি করব আমরা? হ্যাঁ, আমরা এই 1কে কিন্তু উপরের সংখ্যা দ্বারা গুণ করে দেব, তাই না? তাহলে 1কে 5 দ্বারা গুণ করলে কত হয়ে যায়? 5 একে 5, আমরা এখানে লিখে দেব 5। দেখো আমাদের কিন্তু এতটুকুর কাজ করা হয়ে গেল। এখন ঠিক একই রকমভাবে মাঝখানে যেহেতু আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা এখানেও একটি যোগ চিহ্ন দিয়ে দেব। এরপরে আমরা এই ভগ্নাংশটির কাজ করব। আমরা জানি এই 7কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাহলে নিচে রয়েছে 7। এই 7কে 7 দ্বারা কয়বার ভাগ করা যায়? 7কে কিন্তু 7 দ্বারা একবার ভাগ করা যায়, তাই না? 7 একে 7, তাহলে 7কে 7 দ্বারা ভাগ করে আমরা কিন্তু আবারও সেই 1 পেলাম। এখন এই 1কে আমরা কি করব? একই রকমভাবে উপরে যে 1 রয়েছে এই 1 দ্বারা গুণ করব, তাই না? কারণ আমরা জানি উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে 1-এর সাথে 1কে গুণ করলে হয়ে যায় 1 একে 1, তাই না? আমরা এখানে লিখে দেব 1। এখন দেখো আমরা নিচে একটি সমান সমান চিহ্ন দিলাম এবং একটি ভাগ চিহ্ন দিলাম। এখন এই নিচে যেহেতু আমরা 7 পেয়েছিলাম আগে, আমরা নিচে লিখে দিলাম 7 এবং উপরে আমাদের কি বলা হয়েছে? 5 যোগ 1, অর্থাৎ 5-এর সাথে কিন্তু 1কে এবারে যোগ করতে বলা হয়েছে। আমরা জানি 5 এবং 1কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? তাহলে আমরা উপরে পাচ্ছি 6 এবং নিচে পাচ্ছি 7। বন্ধুরা এবারে দেখো তো তোমরা ভালো করে লক্ষ্য করে যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 6কেও ভাগ করা যাবে আবার 7কেও ভাগ করা যাবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? বন্ধুরা এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। যদি থাকে তাহলে কিন্তু আমরা সেই সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকেই কাটাকাটি করব বা ভাগ করব, ঠিক আছে? আগের অঙ্কটির মতো। যেহেতু এমন কোনো সংখ্যা নেই তার মানে আমরা ধরে নিচ্ছি কি এটি আমাদের উত্তর, ঠিক আছে? এরপরে দেখো যদি আমরা 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে 8-এর 5 যোগ 8-এর 3। একই রকমভাবে আমরা আগের অঙ্কগুলোর মতো করে এটিকে সমাধান করব। আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম, একটি ভাগ চিহ্ন দিলাম। এখন আমরা শুরুতে লক্ষ্য করব কি যে দুটি ভগ্নাংশের হর বা নিচে একই সংখ্যা দেওয়া রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 8 এবং এখানেও রয়েছে 8।
তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমাদের এইখানে যে হরের সংখ্যাটি বা হরের ঘরটি এখানে আমাদের কত হবে? হ্যাঁ, আমাদের 8 হবে। আমরা লিখে দিলাম 8। দেখো আমরা লিখে দিলাম 8। এবার একই রকমভাবে এই 8কে আমরা কি করব? এই 8কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 8কে 8 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 8কে 8 দ্বারা কিন্তু একবার ভাগ করা যায়, কারণ 8 একে 8, তাই না? আমরা কিন্তু একবার ভাগ করতে পারি। তাহলে এই যে 1 পেলাম, আমরা এই 1কে এবারে কী করব? উপরের সংখ্যা দ্বারা গুণ করব। উপরে যেহেতু রয়েছে 5, অর্থাৎ 5-এর সাথে 1কে গুণ করলে হয়ে যায় 5 একে 5। আমরা এখানে লিখে দিলাম 5। এরপরে দেখো মাঝখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে, আমরা লিখে দিলাম একটি যোগ। এবার একই রকমভাবে 8কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? একবার ভাগ করা যাবে, তাই না? 8 একে 8। আমরা পাচ্ছি হচ্ছে ভাগ করে 1। এখন এই 1-এর সাথে আবার 3কে, উপরে যে সংখ্যা রয়েছে এটিকে আমরা গুণ করে দিব। তাহলে 3-এর সাথে 1কে যদি গুণ করে দেই তাহলে হয়ে যায় 3 একে কত বন্ধুরা? 3 একে 3। আমরা এখানে লিখে দেব 3। দেখো খুবই সহজ কিন্তু অঙ্কগুলো, তাই না বন্ধুরা? এখন দেখো আমরা ঠিক আগের মতোই একটি সমান সমান চিহ্ন দেব এবং একটি ভাগ চিহ্ন দেব। এবারে নিচে যেহেতু আমরা 8 দেখতে পাচ্ছি, আমরা এখানেও কি করব? নিচে এসে 8কেই কিন্তু আমরা লিখে দেব। আমরা কিন্তু 8কেই এবারে নিচে এসে লিখে দেব। আমরা লিখে দিলাম 8। এবং উপরে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে 5 যোগ 3, এখানে বলা হয়েছে 5-এর সাথে 3কে যোগ করার কথা, তাই না? তাহলে আমরা জানি 5 এবং 3কে যোগ করলে হয়ে যায় 8। আমরা কিন্তু উপরেও পাচ্ছি 8। এখন আমরা কি পাচ্ছি? 8 এবং 8, তাই না? অথবা 8-এর 8। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকেই ভাগ করা যাবে। তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 8, তাই না? তাহলে এই 8 দ্বারা কিন্তু আমরা এই উপরের 8কেও ভাগ করতে পারবো, আবার এই 8 দ্বারা নিচের 8কেও ভাগ করতে পারবো। আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব যে সংখ্যা দ্বারা এটিকেও ভাগ করা যাবে, আবার এটিকেও ভাগ করা যাবে। একই সংখ্যা দ্বারাই কিন্তু দুটিকে ভাগ করব আমরা, ঠিক আছে? তাহলে 8 দ্বারা যদি 8কে আমরা ভাগ করি তাহলে আমরা কত পাই? আমরা জানি 8 একে 8, অর্থাৎ 8 দ্বারা 8কে ভাগ করলে কিন্তু আমরা পাই 1, তাই না? তাহলে আমরা উপরে লিখে দিলাম 1। এখন 8 দ্বারা আবার যদি নিচের 8কে ভাগ করি তাহলেও কিন্তু আমরা কত পাই? 8 একে 8, অর্থাৎ 8 দ্বারা 8কে ভাগ করলে পাই আমরা 1। এখন দেখো আমরা উপরেও পাচ্ছি 1, নিচেও পাচ্ছি 1। আমরা একটু আগে যেটি শিখেছি সেটি হচ্ছে কি, যে কোনো ভগ্নাংশে যদি নিচে 1 থাকে তাহলে সেই 1কে কিন্তু কখনোই লিখতে হয় না, আমরা এটি জানি, তাই না? তাহলে আমরা উপরে পাচ্ছি কি? আমরা কিন্তু উপরে পাচ্ছি শুধুমাত্র 1। তাহলে আমরা সমান সমান দিয়ে কী লিখব? এই উপরে যে 1 রয়েছে এই 1কে কিন্তু লিখে দেব। তাহলে এই 1, অর্থাৎ এই শুধু 1, এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই খুবই সহজেই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই বন্ধুরা, এখানে যদি আমরা 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 6 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। দেখো আগের বারে কিন্তু আমরা যোগ করেছিলাম, এবারে আমরা কিন্তু এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? ভগ্নাংশের বিয়োগ। এখন এখানের প্রতিটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই আমাদের সমাধান করতে হবে, এজন্য এখান থেকেও আমরা বেছে বেছে কয়েকটি অঙ্ককে চলো সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যদি 6-এর 1 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 1 বিয়োগ 3-এর 1। আমরা এর আগে যে যোগ অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে উপরে এবং নিচে উভয় জায়গাতেই কিন্তু একটি একটি করে সংখ্যা ছিল। উপরেও একটি সংখ্যা ছিল, নিচেও একটি সংখ্যা ছিল। এখানেও উপরে একটি সংখ্যা ছিল, নিচেও একটি সংখ্যা ছিল। কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কিন্তু একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, তাই না? বা একটু আলাদা রকম দেখতে পাচ্ছি। এখানে আমরা কিন্তু শুধুমাত্র একটি 1 দেখতে পাচ্ছি, এর উপরেও কিছু নেই এবং নিচেও কিছু নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বন্ধুরা? আমাদের এখানে ভয়ের কোনো কারণ নেই, কারণ এই অঙ্কগুলো আরও সহজ। দেখো আমরা শুরুতে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি সমান সমান চিহ্ন দিব। সমান সমান চিহ্ন দিয়ে আমরা একটি ভাগ চিহ্ন বা একটি দাগ এখানে প্রথমে দিব। এরপরে এইখানে দেখো যেহেতু উপরে নিচে কিছুই নেই, কিন্তু এই পাশে যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশের নিচে কিন্তু আমরা 3 দেখতে পাচ্ছি, তাই না? যেহেতু এইখানে নিচে আমরা 3 দেখতে পাচ্ছি,
তাহলে এই তিনটাকে আমরা সরাসরি এখানে নিয়ে আসব। ঠিক আছে, দেখো খুবই সহজ, কিন্তু এই তিনটাকে সরাসরি আমরা এই নিচে নিয়ে আসব। এখন আমরা ঠিক আগের অঙ্কের মতোই বাকি কাজটুকু করব। দেখো আমরা জানি যে এই 3কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয় এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হয়, কিন্তু আমরা এখানে কিন্তু নিচে কিছুই দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে যে কাজটি করব, যখন আমরা এখানে শুধুমাত্র একটি সংখ্যা দেখতে পাবো, এখানে যেমন 1 রয়েছে, এখানে যদি 1-এর জায়গায় অন্য কিছু থাকতো, যেমন আমরা ধরে নিচ্ছি এখানে 4 রয়েছে বা এখানে 5 রয়েছে বা যা কিছুই থাকুক না কেন, যদি একটি মাত্র সংখ্যা থাকে, এর নিচে বা উপরে যদি কিছু না থাকে, তাহলে এই সংখ্যাটির নিচে আমরা মনে মনে একটি 1 ধরে নিব। ঠিক আছে, এটিকে কিন্তু আমরা মনে মনে ধরে নেব, এটি আমরা লিখব না। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য এটিকে লিখে দিচ্ছি। আমরা মনে মনে এই সংখ্যার নিচে একটি 1 ধরে নিব। তাহলে আমরা ধরে নিচ্ছি কি যে এই 1-এর নিচে আরও একটি 1 রয়েছে। হ্যাঁ, তাহলে এবারে কিন্তু দেখো আমরা এটিকে সমাধান করতে পারবো, তাই না? তো আমরা কি করব, এই 3কে আমরা নিচের সংখ্যা দ্বারা প্রথমে ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে নিচে যেহেতু রয়েছে 1, অর্থাৎ 3কে যদি 1 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা কত পাই? দেখো 3কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে, আমরা জানি 1 1 1, 2 1 2, 3 1 3, তাই না? তাহলে 1 দ্বারা 3কে ভাগ করলে আমরা উত্তর পাই হচ্ছে কত? আমরা কিন্তু উত্তর পাই 3, তাই না বন্ধুরা? তাহলে যেহেতু আমরা 1 দ্বারা 3কে ভাগ করে উত্তর পেলাম 3, তাহলে এই 3কে এবারে কি করব, এই 3কে আমরা উপরে যে 1 রয়েছে এই 1 দ্বারা গুণ করব। তাহলে 3কে 1 দ্বারা গুণ করলে হয়ে যায় 3 1 3, আমরা এই 3কে লিখে দেব এখানে। এরপরে দেখো আমরা মাঝখানে যেহেতু একটু বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এখানে লিখে দেব একটি বিয়োগ। এরপর একই রকমভাবে আমরা বাকি কাজটুকু করব। আমরা কি করব, এই 3কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। নিচে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 3 রয়েছে, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3কে 3 দ্বারা ভাগ করলে একবার ভাগ করা যায়, তাই না? 3 1 3 আমরা জানি। তাহলে এই 3কে 3 দ্বারা ভাগ করে যেহেতু 1 পেলাম, এখন এই 1কে কী করব, উপরে যে 1 রয়েছে এই 1 দ্বারা গুণ করে দিব। আমরা জানি 1 এবং 1কে গুণ করলে হয়ে যায় 1 1 1, তাই না বন্ধুরা? আমরা এখানে লিখে দিলাম 1। এখন দেখো যদি আমরা একই রকমভাবে নিচের লাইনের কাজটুকু করি, আমরা একটি সমান সমান চিহ্ন দেব, একটি সমান সমান দিয়ে একটি ভাগ চিহ্ন দেব বা একটি দাগ দেব। এরপর নিচে যেহেতু আমরা 3 দেখতে পাচ্ছি, আমরা লিখব হচ্ছে 3। হ্যাঁ, এখন উপরে আমরা দেখতে পাচ্ছি 3 বিয়োগ 1, অর্থাৎ 3 থেকে আমাদের কিন্তু এবারে 1কে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি 3 থেকে যদি 1কে আমরা বিয়োগ করি বা 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আমাদের কত থাকে? 3 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 2। আমরা উপরে লিখে দিলাম 2। এখন দেখো তো আমরা এখানে যে 3-এর 2 পেয়েছি, এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা এই 2কেও ভাগ করা যাবে আবার 3কেও ভাগ করা যাবে? এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যেহেতু এমন কোনো সংখ্যা নেই, তার মানে হচ্ছে এই 3-এর 2 এটি আমাদের উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে দেখো, আচ্ছা এখানে আমি যে 1 লিখেছি এই 1টিকে কিন্তু তোমরা লিখবে না, হ্যাঁ, এটিকে কিন্তু মনে মনে ধরে নিবে। আচ্ছা এরপরে যদি আমরা 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8-এর 5 বিয়োগ 8-এর 2। এটিকেও ঠিক একই রকমভাবে আমরা সমাধান করব। আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে প্রথমে একটি ভাগ চিহ্ন দিব। এখন আমরা শুরুতে লক্ষ্য করব যে দুটি ভগ্নাংশের হর, মানে নিচে যে সংখ্যাটি রয়েছে দুটি একই কিনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হর রয়েছে 8 এবং এখানে রয়েছে 8, তার মানে দুটি যেহেতু একই, তাহলে আমাদের এইখানে এসে হরের ঘরে কত হবে? হ্যাঁ বন্ধুরা, এখানেও কিন্তু আমাদের 8 বসবে, তাই না? আমরা বসিয়ে দিলাম 8। এখন আমরা কি করব, এই 8কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 8কে 8 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 8 1 8, তার মানে 8কে কিন্তু 8 দ্বারা একবার ভাগ করা যায়, তাই না? এখন এই যে 1 পেলাম ভাগ করে, এই 1-এর সাথে উপরের সংখ্যাকে কি করে দেব? গুণ করে দেব। আমরা জানি 5 এবং 1কে গুণ করলে হয়ে যায় 5 1 5, আমরা এখানে লিখে দিলাম 5। এখন দেখো মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এবারে দিব বিয়োগ। একই রকমভাবে যদি 8কে আমরা নিচের এই 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা 8কে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়, তাই না? আমরা পেলাম হচ্ছে ভাগ করে 1। এখন এই 1-এর সাথে উপরে যে 2 রয়েছে, 2কে কি করব? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু এই 2কে গুণ করে দেব।
2 এবং 1কে গুণ করলে হয়ে যায় 2 একে 2, আমরা এখানে লিখে দিব 2। এরপরে দেখো আমরা নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিব এবং একটি ভাগ চিহ্ন দিব। যেহেতু আমরা এখানে হর পাচ্ছি কত 8 দেখতে পাচ্ছি, 8কে কিন্তু সরাসরি আমরা নিচে লিখে দিব এবং আমরা লবের স্থানে দেখতে পাচ্ছি কি 5 বিয়োগ 2, অর্থাৎ 5 থেকে কিন্তু আমাদেরকে এবারে 2কে বিয়োগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা জানি 5 থেকে যদি 2 বিয়োগ হয়ে যায় বা 2 চলে যায় তাহলে কত থাকে, 5 থেকে 2 কমে গেলে থাকে হচ্ছে 3, তাই না? তাহলে আমরা পাচ্ছি 8-এর 3। এখন আমরা যদি লক্ষ্য করি যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 8কেও ভাগ করা যাবে আবার 3কেও ভাগ করা যাবে, এমন কি কোনো সংখ্যা রয়েছে? এমন কোনো সংখ্যা নেই। তাহলে কি এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে একই রকমভাবে 10 নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8-এর 7 বিয়োগ 8-এর 1। আমরা শুরুতে সমান সমান চিহ্ন দিয়ে কী করবো, একটি ভাগ চিহ্ন দিব। এরপর যেহেতু নিচে আমরা দেখতে পাচ্ছি এখানেও 8 রয়েছে, এখানেও 8 রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও আমাদের হরের ঘরের নিচে হবে 8। এখন আমরা কি করব, এই 8কে নিচের 8 দ্বারা ভাগ করব। তাহলে 8 দ্বারা 8কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 8 একে 8, তাই না? অর্থাৎ 8কে 8 দ্বারা ভাগ করলে একবার আমরা ভাগ করতে পারি বা 1 পাই। তাহলে এই 1-এর সাথে এবারে কী করব, উপরের 7কে গুণ করে দিব। আমরা জানি 7 এবং 1কে গুণ করলে হয়ে যায় 7 একে, হ্যাঁ বন্ধুরা 7 একে 7, আমরা লিখে দিলাম 7। এরপরে মাঝখানে যেহেতু বিয়োগ রয়েছে আমরা কি দিব, এই বিয়োগটিকে কিন্তু এখানে লিখে দিব, তাই না? এরপরে দেখো 8, আবার যদি একই রকমভাবে 8কে আমরা 8 দ্বারা ভাগ করি, যেহেতু নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, 8কে 8 দ্বারা ভাগ করলে কত পাই আমরা পাই 8 একে 8, অর্থাৎ 1 কিন্তু আমরা পাই। তাহলে এই 1-এর সাথে যদি এবারে উপরের এই 1কে আমরা গুণ করে দিই, কারণ উপরের সংখ্যাকে গুণ করতে হয়, তাহলে 1 এবং 1 মিলে হয়ে গেল 1 একে 1। দেখো এরপরে আমরা নিচে একটি সমান সমান চিহ্ন দিলাম, একটি ভাগ চিহ্ন দিলাম। যেহেতু নিচে বা হরের জায়গাতে আমাদের 8 রয়েছে, আমরা লিখে দিলাম 8। এখন উপরে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 7 বিয়োগ 1, অর্থাৎ 7 থেকে আমাদের 1কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 7 থেকে 1 বিয়োগ হয়ে গেলে বা 1 কমে গেলে কত থাকে, 7 থেকে 1 কমে গেলে থাকে হচ্ছে 6, তাই না? তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 8-এর 6। অর্থাৎ এবার আমাদেরকে দেখতে হবে যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 8কেও ভাগ করা যাবে আবার 6কেও ভাগ করা যাবে। দুটি সংখ্যাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 2। দেখো 2 দ্বারা কি আমরা 6কে ভাগ করতে পারি? হ্যাঁ, ভাগ কিন্তু করতে পারি। আবার 2 দ্বারা কিন্তু 8কেও আমরা ভাগ করতে পারি, তাই না? তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে আমরা কত পাই? আমরা যদি 2-এর ঘরে নামতে পারি, দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 3, 3 দুগুণ 6। এরপরে দেখো আমরা কিন্তু উপরে 3 লিখে দিলাম। এখন একই রকমভাবে 2 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা যদি এবারে 2-এর ঘরে নামতে পারি, আমরা কিন্তু 8 পর্যন্ত গিয়ে থামবো, তাই না? দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাই না বন্ধুরা? তাহলে কয় দুগুণ 8 হলো? 4 দুগুণ 8। এই জন্য কিন্তু আমরা 8কে কেটে লিখে দেবো হচ্ছে 4, অর্থাৎ আমরা উত্তর পাচ্ছি 4। এখন দেখো আমাদের উপরে হচ্ছে 3 এবং নিচে হচ্ছে 4, তাই না? তাহলে এই যে 3 এবং 4 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আগে যে 6 এবং 8 ছিল এটি কিন্তু আমাদের আসল উত্তর নয়। আমাদের উত্তর হচ্ছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে উপরে 3 এবং নিচে 4। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটিকেও সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, এই 6 নাম্বার যে অঙ্কগুলো রয়েছে, এখানে প্রতিটি অঙ্ক তোমরা কিন্তু একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? যদি তোমরা প্রতিটি অঙ্ক সমাধান করতে পারো খুব সুন্দরভাবে, তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অঙ্ক তোমাদের সমাধান করতে অসুবিধা হয় তাহলে সেটিও তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। আমি সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় সেটি তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে? আমরা যদি এরপরে পরবর্তী অঙ্কে চলে যাই, এবারে দেখো আমরা যদি 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 7 কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি 10-এর 3 কিলোমিটার দক্ষিণে
অবস্থিত। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? আমাদেরকে বলা হয়েছে যে মনির বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে 10-7 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং ফাহিমের বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে 10-3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখন বলা হয়েছে যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? বন্ধুরা, আমরা জানি যে কথার অঙ্কের ক্ষেত্রে আমরা যদি এই অঙ্কটিকে আগে বোঝার চেষ্টা করি বা বুঝতে যদি আমরা না পারি, তাহলে কিন্তু কখনোই আমরা এটিকে সমাধান করতে পারবো না, তাই না? এজন্য প্রতিটি কথার অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্নটিকে সর্বপ্রথম খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এটিকে যদি আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে একটি বিদ্যালয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটি একটি বিদ্যালয় এবং এই বিদ্যালয় থেকে এই পাশটিকে আমরা ধরে নিচ্ছি দক্ষিণ পাশ। দেখো আমি এখানে লিখেছি দক্ষিণ এবং এই পাশটি হচ্ছে উত্তর পাশ। হ্যাঁ, এখন আমরা যদি প্রশ্নে লক্ষ্য করি, আমাদের প্রশ্নে বলা হয়েছে কি যে মনির বাড়ি, আমাদের বলা হয়েছে দেখো এখানে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10-7 কিলোমিটার উত্তরে। তাহলে উত্তর পাশ কোনটা? এইটা। তাহলে উত্তর পাশে কার বাড়ি বলা হয়েছে? মনির বাড়ি। অর্থাৎ মনির বাড়ি হচ্ছে, দেখো আমরা ধরে নিচ্ছি কি এটি মনির বাড়ি। হ্যাঁ, মনির বাড়ি। মনির বাড়ি স্কুল থেকে কতটুকু উত্তরে বলা হয়েছে? 10-7 কিলোমিটার উত্তরে বলা হয়েছে। তার মানে স্কুল থেকে হচ্ছে 10-7 কিলোমিটার উত্তরে হচ্ছে মনির বাড়ি এবং দক্ষিণে বলা হয়েছে কার বাড়ি? এবং বলা হয়েছে দেখো ফাহিমের বাড়ি হচ্ছে 10-3 কিলোমিটার দক্ষিণে। যেহেতু এটি দক্ষিণ পাশ, তাহলে ফাহিমের বাড়ি হচ্ছে স্কুল থেকে বা বিদ্যালয় থেকে 10-3 কিলোমিটার দক্ষিণে। তাহলে এটি হচ্ছে কার বাড়ি? এটি হচ্ছে ফাহিমের বাড়ি, তাই না? এই দেখো, তাহলে আমরা বুঝতে পারছি যে বিদ্যালয় থেকে মনির বাড়ি হচ্ছে 10-7 কিলোমিটার উত্তরে এবং এই বিদ্যালয় থেকেই ফাহিমের বাড়ি হচ্ছে কতটুকু দূরে? বিদ্যালয় থেকে 10-3 কিলোমিটার দক্ষিণে কিন্তু অবস্থিত। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এই যে মনির বাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে কার বাড়ি? এটি হচ্ছে মনির বাড়ি, তাই না? এবং এটি হচ্ছে কার বাড়ি? এটি হচ্ছে ফাহিমের বাড়ি। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই যে মনির বাড়ি, এই মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ি পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত মোট কতটুকু দূরত্ব, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করব? আমরা এই যে মনির বাড়ির যে 10-7 কিলোমিটার উত্তর অবস্থিত, এই যে 10-7 রয়েছে, এই 10-7 কিলোমিটারের সাথে 10-3 কিলোমিটারকে যদি আমরা যোগ করে দেই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ি কতটুকু দূরত্ব, মানে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু রাস্তা বা কতটুকু পথ রয়েছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজে এটিকে এখন সমাধান করতে পারবো। চলো তাহলে আমরা এটিকে সমাধান করার চেষ্টা করি। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10-7 কিলোমিটার উত্তরে, তাহলে আমরা 7 নাম্বার দিয়ে লিখতে পারি। দেখো আমরা 7 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে মনির বাড়ির দূরত্ব। আমরা লিখতে পারি মনির বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে কত কিলোমিটার বলা হয়েছে? আমাদের বলা হয়েছে কিন্তু 10-7 কিলোমিটার, তাই না? মনির বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে 10-7 কিলোমিটার এবং মনির বাড়ির নিচে আমরা লিখবো হচ্ছে কার বাড়ি? যেহেতু ফাহিমের কথা বলা হয়েছে, এজন্য আমরা মনির নিচে লিখবো হচ্ছে ফাহিমের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে। আচ্ছা দেখো, আমাদের কিন্তু বলা হয়েছে যে ফাহিমের বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে কত কিলোমিটার দক্ষিণে? 10-3 কিলোমিটার কিন্তু বলা হয়েছে। তাহলে আমরা লিখবো হচ্ছে ফাহিমের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে 10-3 কিলোমিটার। এখন দেখো, আমরা এখানে লিখেছি মনির বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে 10-7 কিলোমিটার এবং ফাহিমের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে 10-3 কিলোমিটার, তাই না? এখন আমাদের প্রশ্নে কি বের করতে বলা হয়েছে? প্রশ্নে কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে যে
মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? তাহলে এবার আমরা কি লিখতে পারি? আমরা এবারে লিখতে পারি হচ্ছে সুতরাং মনির বাড়ি থেকে আমরা লিখব হচ্ছে সুতরাং মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব, যেহেতু এটি আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে এই কথাটি কিন্তু আমরা এখানে লিখে দেব। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব দেখো আমি এবারে নিচে লিখে দিচ্ছি, যেহেতু আমরা এক লাইনে ধরছে না, এই জন্য আমি একটি সমান সমান চিহ্ন দিয়ে নিচে লিখে দিচ্ছি। আমরা এই দূরত্বটাকে কীভাবে করে বের করব? মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্বটাকে আমরা বের করব হচ্ছে এই যে 10-এর 7 রয়েছে এবং 10-এর 3 রয়েছে, তাই না? এই দুটিকে আমরা এবারে যোগ করে দেব। যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত কিলোমিটার, তাই না? তাহলে আমরা কি করব? শুরুতে লিখব হচ্ছে 10-এর 7, আমরা লিখব 10-এর 7 যোগ 10-এর এখানে রয়েছে কত? 10-এর 3, তাই না? এবং শেষে যেহেতু আমাদের কিলোমিটার রয়েছে, আমরা এখানে লিখে দেব কিলোমিটার। এখন দেখো, যদি আমরা এটিকে যোগ করি, আমরা আগের অঙ্কগুলোকে যেভাবে করে সমাধান করেছি ঠিক একই রকমভাবেই কিন্তু এটিকেও যোগ করব। আমরা জানি যোগের ক্ষেত্রে প্রথমে আমাদের একটি সমান সমান চিহ্ন দিতে হয় এবং শুরুতে একটি ভাগ চিহ্ন দিতে হয়। আমরা একটি ভাগ চিহ্ন দিলাম। এবারে আমরা লক্ষ্য করব হচ্ছে কি, যে এই দুটি ভগ্নাংশের নিচে বা হর কি একই রকম সংখ্যা দেওয়া রয়েছে কিনা, তাই না বন্ধুরা? আমরা এই ভগ্নাংশের হর দেখতে পাচ্ছি কত? 10 রয়েছে এবং এই ভগ্নাংশের হরও কিন্তু 10 রয়েছে। যেহেতু দুটি ভগ্নাংশের হর একই রয়েছে, তাহলে আমরা কি জানি যে এইখানে আমাদের হর বসবে কত? এই 10ই কিন্তু এইখানে আমাদের বসে যাবে, তাই না বন্ধুরা? আমরা লিখে দিলাম 10। এরপর দেখো, যদি আমরা এবারে বাকি কাজটুকু করি, আমরা জানি যে এখানে যে 10 আমরা পেয়েছি, এই 10কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 10কে যদি 10 দ্বারা প্রথমে ভাগ করি, তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 10 একে 10, অর্থাৎ 10কে কিন্তু আমরা 10 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 1, অর্থাৎ একবার আমরা ভাগ করতে পারবো, তাই না? তাহলে এই যে 1 আমরা পেয়েছি, এই 1কে কী করব? এবারে আমরা 1কে উপরের সংখ্যা দ্বারা গুণ করে দিব। উপরে রয়েছে 7, অর্থাৎ 7-এর সাথে 1কে গুণ করলে হয়ে যায় 7 একে 7, আমরা লিখে দিব 7। এরপরে দেখো, মাঝখানে যেহেতু আমাদের একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দেব। এরপর একই রকমভাবে আমরা কি করব? 10কে এই নিচের যে 10 রয়েছে 10 দ্বারা ভাগ করব এবং উপরের 3 দ্বারা গুণ করব। তাহলে 10 দ্বারা ভাগ করলে আমরা কয়বার ভাগ করতে পারি? 10কে 10 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা একবার ভাগ করতে পারি। 10 একে 10, তাই না? অর্থাৎ এই যে 1 পেলাম, 1কে আমরা উপরের 3-এর সাথে গুণ করে দেব। আমরা জানি 3 এবং 1কে গুণ করলে হয়ে যায় 3 একে 3। তাহলে আমাদের কিন্তু এই লাইনের কাজও শেষ হয়ে গেল। এবারে দেখো, আমরা যদি নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দেই, দেখো আমার যেহেতু নিচে একটু জায়গা কম রয়েছে, আমি এই পাশে তোমাদেরকে করে দেখাচ্ছি। আমরা সমান সমান চিহ্ন দিলাম। এখন আমরা যে কাজটি করব, একটি ভাগ চিহ্ন দিতে হয়, একটি ভাগ চিহ্ন দিলাম। নিচে আমাদের রয়েছে 10, আমরা নিচে লিখে দিলাম হচ্ছে 10। এখন আমরা যদি লবের ঘরটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 7 যোগ 3, অর্থাৎ 7-এর সাথে কিন্তু আমাদের এবারে 3কে যোগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে 7-এর সাথে 3কে যোগ করলে কত হয়? আমরা জানি 7 এবং 3 মিলে হয়ে যায় 10, আমরা এখানেও লিখে দিলাম 10। এখন দেখো, আমরা কিন্তু উপরেও 10 পাচ্ছি এবং নিচেও 10 পাচ্ছি। তাহলে এবারে দেখো তো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকেও ভাগ করা যাবে এবং নিচের সংখ্যাকেও ভাগ করা যাবে। বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 10। যদি উপরে নিচে একই রকম সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যা দিয়েই কিন্তু আমরা এই দুটিকেই ভাগ করতে পারি। যেহেতু উপরে নিচে 10 10 রয়েছে, তার মানে এই 10 দ্বারাই কিন্তু আমরা এই দুটিকেই ভাগ করতে পারি, তাই না? তাহলে 10 দ্বারা 10কে আমরা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 10 একে 10, তাই না? তাহলে আমরা কিন্তু একবার ভাগ করতে পারি। এজন্য আমরা এই 10কে কেটে দিয়ে লিখলাম হচ্ছে 1। একই রকমভাবে যদি আমরা এই 10কে 10 দ্বারা ভাগ করি, তাহলে কয়বার ভাগ করতে পারি? 10 একে 10। তাহলে এখানেও কিন্তু আমরা একটি 1 পাচ্ছি। দেখো, উপরেও 1 পাচ্ছি, নিচেও 1 পাচ্ছি। তাহলে আমরা কিন্তু এর আগেও শিখেছি যে যে কোনো ভগ্নাংশের যদি নিচে 1 থাকে, তাহলে সেই 1কে কিন্তু
উত্তরে গিয়ে লিখতে হয় না, তাই না? আমরা শুধুমাত্র উপরের সংখ্যাটিকে লিখি। উপরে পাচ্ছি হচ্ছে কত? আমরা উপরে পাচ্ছি কিন্তু 1। তাহলে আমরা সমান সমান দিয়ে এবারে কী লিখব? আমরা কিন্তু সমান সমান দিয়ে লিখব শুধুমাত্র 1। এই উপরে যে 1 পেয়েছি আমরা, সেই শুধুমাত্র 1কে কিন্তু এখানে লিখে দেব। এবং শেষে যেহেতু আমাদের কিলোমিটারের হিসাব ছিল, দেখো কিলোমিটারের হিসাব ছিল, এই জন্য আমরা লিখে দেব 1 কিলোমিটার। অর্থাৎ মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব হচ্ছে কত কিলোমিটার? 1 কিলোমিটার কিন্তু দূরত্ব। ঠিক আছে, তাহলে এই 1 কিলোমিটার হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 1 কিলোমিটার। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে যদি আমরা 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 8 নম্বরে বলা হয়েছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7-এর 5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 7-এর 3 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি? আমাদের কিন্তু এখানে দুটি উত্তর বের করতে বলা হয়েছে। দেখো, বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি, এটি হচ্ছে একটি উত্তর, এবং কত মিটার বেশি, এখানেও কিন্তু আরেকটি উত্তর আমাদেরকে বের করতে হবে। আমাদের এবারে দুটি উত্তর কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এই প্রশ্নটিকে যদি আবারও একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে 7-এর 5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 7-এর 3 কিলোমিটার। এখন বলা হয়েছে যে বিদ্যালয় থেকে দুজনের মধ্যে কার বাড়ির দূরত্ব বেশি, মানে কার বাড়ি বেশি দূরে এবং কত মিটার বেশি দূরে, এই দুটিই কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকেও যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে আমাদের বিদ্যালয়, তাই না? আমরা ধরে নিচ্ছি যে এটি হচ্ছে বিদ্যালয়, হ্যাঁ, এটি হচ্ছে বিদ্যালয় ভবন। তাহলে এই বিদ্যালয় থেকে আমাদেরকে বলা হয়েছে কি, যে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এই পাশে হচ্ছে স্বামীর বাড়ি, তাহলে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে 7-এর 5 কিলোমিটার। হ্যাঁ, এটি হচ্ছে কার বাড়ি? এটি হচ্ছে স্বামীর বাড়ি, তাই না? এটি হচ্ছে স্বামীর বাড়ি। এবং এই পাশে আমরা ধরে নিচ্ছি যে এই পাশে রয়েছে হচ্ছে, এবারে আর কার কথা বলা হয়েছে? আর কিন্তু আমাদেরকে বলা হয়েছে মিনার বাড়ি, তাই না? তাহলে আমরা এই পাশে ধরে নিচ্ছি যে মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 7-এর 3 কিলোমিটার, 7-এর 3 কিলোমিটার। এখন আমাদেরকে বলা হয়েছে যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ি যেহেতু 7-এর 5 কিলোমিটার দূরে রয়েছে এবং বিদ্যালয় থেকে এটি হচ্ছে কার বাড়ি? মিনার বাড়ি, তাই না? আমরা লিখে দিচ্ছি মিনা। তাহলে মিনার বাড়ি যেহেতু বিদ্যালয় থেকে 7-এর 3 কিলোমিটার দূরে রয়েছে, এখন আমাদের বলা হয়েছে যে এই দুজনের মধ্যে কার বাড়ি বিদ্যালয় থেকে বেশি দূরে রয়েছে। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 7-এর 5 এবং এখানে দেখতে পাচ্ছি 7-এর 3, যেহেতু দুটি ভগ্নাংশেরই কিন্তু নিচে মানে হর কিন্তু একই রকম রয়েছে। দেখো, এখানেও রয়েছে 7 এবং এখানেও রয়েছে 7। এই ক্ষেত্রে আমরা কিন্তু উপরে যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ লব যেগুলো রয়েছে, এই লবগুলোকে কিন্তু দেখে বুঝতে পারি যে কার বেশি দূরত্বে বাড়ি রয়েছে। যেমন এখানে কিন্তু রয়েছে 5, তাই না? এবং এখানে রয়েছে 3। তাহলে 3 এবং 5-এর মধ্যে বড়কে? অবশ্যই 5 বড়। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে স্বামীর বাড়ির দূরত্ব বেশি, মানে বিদ্যালয় থেকে কিন্তু স্বামীর বাড়ি বেশি দূরে অবস্থিত, তাই না? এখন আমরা বের করব যে স্বামীর বাড়ি যে দূরে অবস্থিত, স্বামীর বাড়ি কত বেশি দূরে অবস্থিত। হ্যাঁ, মিনার বাড়ি থেকে কত বেশি দূরে অবস্থিত। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? এই যে স্বামীর বাড়ির দূরত্ব, এই দূরত্ব থেকে আমরা মিনার বাড়ির দূরত্বকে যদি বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব যে স্বামীর বাড়ির দূরত্ব কতটুকু বেশি, তাই না বন্ধুরা? এটি কিন্তু খুবই সহজ একটি নিয়ম। তাহলে আমরা এবারে 8 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 8 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে স্বামীর বাড়ির দূরত্ব, আমরা লিখব হচ্ছে স্বামীর বাড়ির দূরত্ব আমাদের কত বলা হয়েছে? দেখো, এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে 7-এর 5 কিলোমিটার। আমরা এখানে লিখে দেব 7-এর 5 কিলোমিটার। এবং স্বামীর নিচে লিখবো হচ্ছে কার কথা? আমরা যেহেতু এখানে মিনার কথা বলা হয়েছে,
এজন্য আমরা এবারে সামের নিচে লিখব হচ্ছে মিনার বাড়ির দূরত্ব, তাই না? আমরা লিখব মিনার বাড়ির দূরত্ব। মিনার বাড়ির দূরত্ব কত বলা হয়েছে দেখো, 7-এর 3 কিলোমিটার। আমরা এখানে লিখে দেব 7-এর 3 কিলোমিটার। তাহলে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে সামের বাড়ি যেহেতু 7-এর 5 কিলোমিটার এবং মিনার বাড়ি যেহেতু 7-এর 3 কিলোমিটার দূরে রয়েছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে সামির বাড়ির দূরত্ব কিন্তু বেশি, যেহেতু 7-এর 5 আর ও হচ্ছে 7-এর 3, যেহেতু 5 বড়, তার মানে সামির বাড়ির দূরত্ব কিন্তু বেশি। এখন কতটুকু বেশি সেটি কিন্তু এবারে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং সামির বাড়ির দূরত্ব বেশি, যেহেতু ওরটা বেশি এজন্য আমরা লিখতে পারি হচ্ছে সামির বাড়ির দূরত্ব বেশি। এখন কত বেশি এটিকে কিভাবে করে আমরা বের করতে পারি? আমরা সমান সমান দিয়ে এখন আমরা যে কাজটি করবে, সামির বাড়ির যে দূরত্ব এটি থেকে কিন্তু আমরা মিনার বাড়ির দূরত্বটাকে কিন্তু বিয়োগ করে দেব, তাই না? যদি এটি থেকে মিনার বাড়ির দূরত্বকে আমরা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে সামির বাড়ির দূরত্ব কতটুকু বেশি, তাই না বন্ধুরা? তাহলে আমরা শুরুতে লিখব হচ্ছে সামির বাড়ির যে দূরত্বটুকু, অর্থাৎ 7-এর 5। আমরা এখানে লিখে দেব 7-এর 5। এটি থেকে আমরা বিয়োগ করব কাকে? বিয়োগ করব হচ্ছে মিনার বাড়ির দূরত্বকে, অর্থাৎ 7-এর 3 কিলোমিটারকে, তাই না? শেষে যেহেতু কিলোমিটার রয়েছে আমরা এখানে লিখে দেব কিলোমিটার। এখন দেখো, যদি আমরা এটিকে বিয়োগ করি, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে একটি সমান সমান চিহ্ন দিয়ে শুরুতে একটি ভাগ চিহ্ন দিতে হয়। আমরা একটি ভাগ চিহ্ন দিলাম। এবারে আমরা শুরুতেই লক্ষ্য করব যে দুটি ভগ্নাংশের হর একই রয়েছে কিনা, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 7 এবং এখানেও রয়েছে 7। যেহেতু একই রকম হর রয়েছে, তাহলে আমরা কি করব? এখানে উত্তরে গিয়েও কিন্তু লিখে দেব হরের স্থানে 7। এবারে আমরা এই 7কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। দেখো, প্রতিটি অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়ম বন্ধুরা। তাহলে আমরা যদি 7কে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 7 1 7, অর্থাৎ 7কে কিন্তু 7 দ্বারা একবার ভাগ করা যায়। এখন এই যে 1 পেলাম, 1-এর সাথে উপরের 5কে যদি আমরা গুণ করে দেই, হ্যাঁ, কারণ উপরের সংখ্যার সাথে কিন্তু আমরা জানি গুণ করতে হয়, তাহলে 5 এবং 1কে গুণ করলে হয়ে যায় 5 1 5। আমরা এখানে লিখে দিলাম 5। এবারে মাঝখানে যেহেতু আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, এজন্য আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখানে যোগ থাকলে যোগ দিব, বিয়োগ থাকলে কিন্তু বিয়োগ দিব। এবারে দেখো, একই রকমভাবে এই 7কে যদি 7 দ্বারা আমরা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? 7 1 7, অর্থাৎ 7কে 7 দ্বারা একবার ভাগ করা যাবে। তাহলে এই যে 1 পেলাম, 1কে এবারে আমরা যদি উপরের 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 1 3। দেখো, আমাদের কিন্তু এই লাইনের কাজ হয়ে গেল। এবারে যদি আমরা নিচে আরেকটি সমান সমান চিহ্ন দেই, সমান সমান চিহ্ন দিয়ে যদি একটি ভাগ চিহ্ন দেই, এখন নিচে যেহেতু আমরা হর দেখতে পাচ্ছি 7, আমরা হরের স্থানে লিখে দিলাম 7। এবার লবের ঘর যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি 5 বিয়োগ 3, অর্থাৎ 5 থেকে আমাদের 3কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 5 থেকে যদি 3 বিয়োগ হয়ে যায় বা 3 চলে যায় তাহলে থাকে হচ্ছে 2। দেখো, আমরা এখানে পাচ্ছি 7-এর 2 কিলোমিটার। শেষে যেহেতু কিলোমিটার রয়েছে আমরা কিন্তু এখানে কিলোমিটার লিখে দিব, ঠিক আছে? এখন দেখো, আমরা এখানে যে 7-এর 2 পাচ্ছি, এই 7-এর 2কে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা এই 2কেও ভাগ করা যাবে আর 7কেও ভাগ করা যাবে? বন্ধুরা, এমন কিন্তু অন্য কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এটিকেই উত্তর হিসেবে ধরে নিচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি কি যে সামির বাড়ির দূরত্ব কত কিলোমিটার বেশি? 7-এর 2 কিলোমিটার বেশি। যেহেতু এখানে আমাদের প্রশ্নে দুটি বিষয় বের করতে বলা হয়েছিল, তাহলে আমরা কিন্তু উত্তরে দুটি বিষয় লিখব। প্রথমে বলা হয়েছে যে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি, তাহলে আমরা পেয়েছি যে সামির বাড়ির দূরত্ব বেশি। তাহলে আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে আমরা উত্তর দিয়ে লিখব, দেখো তোমরা কিন্তু নিচে লিখবে, হ্যাঁ, আমার এখানে জায়গা কম, এই জন্য আমি এখানে উত্তরটি লিখে দেখাচ্ছি। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে সামির বাড়ির দূরত্ব বেশি, তাই না? সামির বাড়ির দূরত্ব বেশি। এবং আমাদের কিন্তু আরেকটি প্রশ্ন এখানে করা হয়েছে যে এবং কত মিটার বেশি। তাহলে আমরা এবারে কি লিখব? এবং
কত মিটার বেশি পেয়েছি? 7-এর 2 কিলোমিটার বেশি। আমরা লিখে দেবো 7-এর 2 কিলোমিটার বেশি। দেখো, তাহলে কিন্তু আমরা এটিকেও খুবই সহজে আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুবই সহজে এবং খুবই মজায় বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এবারে যদি আমরা 9 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 9 নম্বরে বলা হয়েছে একটি কেকের 7-এর 4 অংশ রেজাকে এবং 7-এর 3 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? দেখো, আমাদেরকে বলা হয়েছে যে একটি কেকের 7-এর 4 অংশ হচ্ছে রেজাকে দেওয়া হলো এবং 7-এর 3 অংশ রনিকে দেওয়া হলো। তাহলে এই দুজনের মধ্যে কাকে বেশি দেওয়া হলো? আমরা যদি স্বাভাবিকভাবে বিবেচনা করি, দেখো যেহেতু দুটি ভগ্নাংশেরই হর মানে নিচের সংখ্যা একই রয়েছে, এখানেও 7 এখানেও 7, তাহলে এখন আমরা উপরের সংখ্যা দুটোকে দেখে কিন্তু বুঝতে পারি যে কাকে বেশি দেওয়া হয়েছে। দেখো, রেজাকে কিন্তু 7-এর 4 অংশ বেশি দেওয়া হয়েছে, তাই না? এবং রনিকে দেওয়া হয়েছে 7-এর 3 অংশ। তাহলে 4 বড় না 3 বড়? যেহেতু 4 বড়, তার মানে আমরা বুঝতে পারছি 4 অংশ পেয়েছিল কে? রেজা, তাই না? তার মানে কিন্তু রেজাকে বেশি দেওয়া হয়েছিল। এখন বলা হয়েছে যে রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হয়েছিল। রেজাকে যে বেশি দেওয়া হয়েছিল, এখন কত অংশ কেক বেশি দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখানে বের করতে বলা হয়েছে। তা আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? এই যে রেজাকে যে অংশ দিয়েছিল, এই অংশ থেকে যদি আমরা রনির অংশকে বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমরা খুব সহজে পেতে পারি যে রেজাকে কত অংশ বেশি দেওয়া হয়েছিল, তাই না বন্ধুরা? তাহলে আমরা এবারে 9 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 9 নাম্বার দিয়ে লিখতে পারি, দেখো আমরা 9 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে রেজাকে দেওয়া হলো আমাদের কি বলা হয়েছে প্রশ্নে? রেজাকে দেওয়া হলো হচ্ছে 7-এর 4 অংশ, তাই না? দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজাকে দেওয়া হলো হচ্ছে 7-এর 4 অংশ। তাহলে এটি কিন্তু আমরা এখানে লিখে দেব 7-এর 4 অংশ। এবং নিচে আমরা কি লিখব? রেজার নিচে যেহেতু আমাদের রনির কথা বলা হয়েছে, এজন্য আমরা নিচে লিখে দেব রনিকে দেওয়া হলো। আচ্ছা, রনিকে কত অংশ দেওয়া হলো? আমরা দেখতে পাচ্ছি যে রনিকে দেওয়া হলো হচ্ছে 7-এর 3 অংশ, তাই না? তাহলে আমরা এবারে লিখে দেব রনিকে দেওয়া হলো 7-এর 3 অংশ। এখন আমরা যেহেতু বুঝতেই পেরেছি যে রেজাকে বেশি দেওয়া হয়েছিল, যেহেতু রেজাকে দেওয়া হয়েছিল 4 অংশ এবং রনিকে দেওয়া হয়েছিল 3 অংশ। রেজাকে যেহেতু বেশি দেওয়া হয়েছিল, এখন আমাদের বের করতে হবে যে রেজাকে কতটুকু বেশি দেওয়া হয়েছিল। তাহলে আমরা এবারে লিখব কি? সুতরাং রেজাকে বেশি দেওয়া হলো, সুতরাং রেজাকে বেশি দেওয়া হলো, বেশি দেওয়া হলো। আমরা লিখলাম হচ্ছে রেজাকে বেশি দেওয়া হলো। এখন আমরা কি করব? এই রেজার যে অংশ, এই রেজার অংশ থেকে রনির অংশকে আমরা বিয়োগ করে দেব। তাহলে তো আমরা পেয়ে যাবো যে রেজাকে কতটুকু বেশি দেওয়া হলো, তাই না? তাহলে আমরা কি করব? রেজার যে অংশ অর্থাৎ 7-এর 4, এটি থেকে আমরা বিয়োগ করব হচ্ছে কত? 7-এর 3কে, 7-এর 3 এটিকে কিন্তু আমরা বিয়োগ করে দেবো। শেষে যেহেতু অংশ রয়েছে আমরা লিখে দিব অংশ। এবারে দেখো, যদি আমরা বিয়োগ করি, আমরা বিয়োগের ক্ষেত্রে জানি শুরুতে একটি সমান সমান দিয়ে একটি ভাগ চিহ্ন দিতে হয়, আমরা একটি ভাগ চিহ্ন দিলাম। এবারে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে দুটি ভগ্নাংশেরই হর একই রয়েছে, 7 এবং 7 রয়েছে, তার মানে আমাদের উত্তরেও কিন্তু হর হবে 7। এখন আমরা ঠিক একই রকমভাবে নিচের যে 7 রয়েছে, এই 7 দ্বারা কিন্তু আমরা এই 7কে ভাগ করব। তাহলে 7 দ্বারা 7কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 7 1 7, অর্থাৎ একবার কিন্তু ভাগ করা যায়। তাহলে এই যে 1 আমরা পেয়েছি, 1কে আমরা কি করব? উপরে 4 দ্বারা গুণ করে দেব, যেহেতু উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 1কে 4 দ্বারা গুণ করলে হয়ে যায় 4 1 4, আমরা এখানে লিখে দেব 4। এরপরে দেখো মাঝখানে যেহেতু আমাদের এখানে একটি বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে, এজন্য আমরা এখানে লিখব একটি বিয়োগ। এবার একই রকমভাবে আমরা এই 7কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব শুরুতে, যেহেতু নিচেও রয়েছে 7, 7কে 7 দ্বারা কয়বার ভাগ করা যায়? 7কে কিন্তু 7 দ্বারা একবার ভাগ করা যায়। তাহলে আমরা 7কে 7 দ্বারা ভাগ করে পেলাম 1। 1-এর সাথে উপরে যে 3 রয়েছে, 3কে যদি আমরা গুণ করে দেই, কারণ উপরের সংখ্যাকে কিন্তু আমাদের গুণ করতে হয় আমরা জানি,
তাহলে 3 এবং 1কে গুণ করলে হয়ে যায় 3 একে 3, তাই না? তাহলে উপরে পাচ্ছি হচ্ছে 4 বিয়োগ 3। এবারে নিচে আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে যদি আমরা নিচে লিখে দিই 7, যেহেতু এখানে হরের জায়গায় 7 রয়েছে, আমরা নিচে হরের স্থানে লিখে দিলাম 7। এবারে লব যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4 বিয়োগ 3, তাই না? অর্থাৎ 4 থেকে আমাদের 3কে কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে। আমরা 4 থেকে যদি 3কে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র 1। আমরা জানি 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 1। তাহলে আমরা এখানে পাচ্ছি 7-এর 1। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 7কেও ভাগ করা যাবে এবং 1কেও ভাগ করা যাবে? বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। আমরা কিন্তু কখনো 1 দ্বারা ভাগ করব না, কারণ 1 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ঠিক এই একই সংখ্যাটিই পাবো। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা সেটি আমরা লক্ষ্য করব। দেখো এখানে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা এই দুটিকে ভাগ করা যায় না। তার মানে আমাদের এটিই হচ্ছে কি উত্তর। আমরা শেষে যেহেতু অংশ দেখতে পাচ্ছি, আমরা এখানে লিখে দিব অংশ। তাহলে এই যে 7-এর 1 পাচ্ছি, এই 7-এর 1 অংশ দ্বারা আমরা বুঝতে পারছি যে রেজাকে বেশি দেওয়া হয়েছিল 7-এর 1 অংশ। তাহলে আমরা এবারে উত্তর লিখব হচ্ছে, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 7-এর 1 অংশ। তাহলে কিন্তু এই অঙ্কটিকেও আমাদের খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুবই সুন্দরভাবে আজকে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।